সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু 1 অক্টোবর। ভিসা নিয়েও সুখবর। বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই। টিকিট যেন সোনার হরিণ, কাটছে না ভোগান্তি। এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই, এটা তো আমাদের সাথে প্রয়াস করতেছে। 120 জন প্রথম নিছে আর বাকি সব লাখে বিক্রি করতেছে। আকামা ভিসার মেয়াদ নিয়ে এখনো দ্বিধায় প্রবাসীরা। ভিসার মেয়াদ আছে আর 5 মাস, টিকিটের মেয়াদও শেষ। জুলাইয়ের 28 তারিখ পর্যন্ত মেয়াদ আছে, এর জন্য আমার বাড়ায় নাই। মানে এখানে আসছি, যদি আমার যেটা বলে সে অনুযায়ী আমি কাজ করব। সৌদিতে থাকা 54,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ। প্রবাসীদের ফেরত পাঠানোর হুমকি মানা হবে না, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। হদিস মিলছে না স্বাস্থ্যের ড্রাইভার মালেকের সম্পদের। আয়কর রিটার্নেই 2 কোটি টাকার সম্পদের উৎস অজানা। পরিবার আত্মীয় স্বজনের নামেও আছে অঢেল। ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনিশ্চিত হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। উত্তরে নদ নদীতে ফের বাড়ছে পানি। সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু হচ্ছে 1 অক্টোবর। ভিসা নিয়েও সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে আকামা ভিসার মেয়াদ নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর পাচ্ছেন না সৌদি প্রবাসীরা। কাগজপত্র হাতে তারা ভিড় করছেন মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে। আর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে সকাল থেকেই চোখে পড়েছে টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। টানা 3 দিনের বিক্ষোভের পর কিছুটা স্বস্তি। বৃহস্পতিবার সকাল থেকে 16 ও 17 মার্চ বাংলাদেশে আসা রিটার্ন টিকিটধারীদের ভিসা, আকামা ও নির্ধারিত অ্যাপস সঙ্গে নিয়ে আসতে বলা হয় বিমান কার্যালয়ে। কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে হাজির হয়েছেন বিপুল সংখ্যক সৌদি প্রবাসী। আকামার মেয়াদ বাড়ানোর ঘোষণায় কাটেনি তাদের দ্বিধা। রবিবার সকাল হইতে এই গেট থেকে বলে ওই দিকে যান, ওই দিক থেকে বলে এই দিকে যান। আমাকে টুকিং দিয়ে লিখিত দেখ যে আপনারা অমুক দিন আইয়ে টিকিট ওকে করিয়ে নিয়েন। যদি টুকিন না দেয় 29 তারিখে আবার আইব 20,000 লোক, এই দিন কত টুকিন দিব। প্রতিদিন আইসা আমরা ফিরে যাই, এটা তো আমাদের সাথে প্রয়াস করতেছে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানালেন সৌদি আরবগামী বিমানের সব বাতিল ফ্লাইট চালু হবে 1 অক্টোবর থেকেই। যাত্রীদের পিসিআর টেস্টের রিপোর্ট থাকতে হবে এবং পৌঁছানোর পর থাকতে হবে 14 দিন কোয়ারেন্টিনে। আমাদের রাষ্ট্রদূত সৌদি আরবের ডক্টর পাটোয়ারি আমাদের জানালেন সুখবর। বললেন সৌদি আরব, আমরা তাদের রিকোয়েস্ট করেছিলাম যে ভিসা বাড়ানোর জন্য। তখন উনি বলেন একাধিক ভালো খবর। একটি হচ্ছে যে বিমানের ফ্লাইটগুলো যারা বাতিল করেছিল তারা বলেছে সবগুলো 1 তারিখ থেকে চালু হবে, সবগুলো ফ্লাইট। আর দ্বিতীয়ত, আমরা তো সৌদিয়া আসবে, সুতরাং প্রবাসীরা 1 নম্বর হলো তারা যারা আটক ছিলেন তারা এখন প্রত্যেকে তাদের স্ব কাজে যেতে পারবেন। হ্যাঁ, এর মধ্যে অনেকের হয়তো ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। যাদের ভিসা উত্তীর্ণ হয়ে গেছে সৌদি সরকার বলেছে কোনো সমস্যা নাই, তারা রোববারে তাদের অফিস খুলবে, তখন গিয়ে তারা ভিসা নবায়ন করতে পারে। এদিকে 5 দিন অপেক্ষার পর নতুন করে টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। একই সাথে চলমান সংকট সমাধানে আরও ফ্লাইট বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় কর্তৃপক্ষ। 6000 সামথিং অলরেডি দিয়ে দিছি, তারপরে আজকে আমরা 500 সার্ভ করার ইনশাল্লাহ চেষ্টা করতেছি। কালকে পরশু এইভাবে গ্রাজুয়ালি আমরা করব। কালকে পরশু আমাদের অফিস খোলা, এইভাবে আমরা করে ইনশাল্লাহ আমরা যত তাড়াতাড়ি পারি এটা ক্লিয়ার আপ করার চেষ্টা করব। টিকিট প্রত্যাশীদের অনেকেই অভিযোগ করলেন কালোবাজারে বিক্রি হয় এবং সঠিক তথ্য না পাওয়ার। 120 জন প্রথম নিছে আর বাকি সব লাখে বিক্রি করতেছে। এইভাবে আমাদের হয়রানি করার তো কোনো মানে হয় না। সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং ম্যানেজার জানান, বৃহস্পতিবার প্রাথমিকভাবে 500 টিকিটধারীকে টিকিট সরবরাহ করা হবে, বাকিদের পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। যারা কালোবাজারি করছে বা যারা করতে চাচ্ছে বা তারা অন্য যেরকম আসতেছে বিভিন্ন সোর্সে পাচ্ছি, ওগুলো আমার কাছে আসলে বুঝতে পারবে। বুধবার চলমান সংকট সমাধানে সৌদি প্রবাসীদের ভিসার মেয়াদ 24 দিন বাড়ানো হয়। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মতিঝিলে আছেন সানবীর রুপল এবং কারওয়ান বাজারে আছেন সাদাত রহমতুল্লাহ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যোগ দিচ্ছি তাদের সঙ্গে। শুরুতেই যাব রুপলের কাছে। রুপল,
মামুন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সৌদি আরবের যে প্রবাসীরা তারা দেশের বাইরে অর্থাৎ সৌদি আরবে ফিরতে চাচ্ছেন, যারা করোনার কারণে মানে এখানে আটকা পড়েছিলেন, তারা এখন কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব এবং প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছেন। সকাল থেকে বিমানের এই সেলস সেন্টারটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীরা তারা এখানে কিন্তু এসে ভিড় করেছেন। তারা যদিও ঘোষণা দেওয়া হয়েছিল 16 তারিখ এবং 17 মার্চ এই 2 দিনের যারা দেশে এসেছিলেন তারাই কেবলমাত্র ফিরবেন। তবে কিছুক্ষণ আগে বিমানের একজন কর্মকর্তা তিনি জাহিদুল ইসলাম তিনি এখানে এসে মাইকে ঘোষণা দিয়ে গেছেন যে 1 থেকে 17 তারিখের মধ্যে যারা এসছেন, যাদের টিকিট রিটার্ন টিকিট হওয়ার কথা ছিল, তারা এখানে লাইনে দাঁড়াতে পারবেন। তো এছাড়া আরেকটি তথ্য, একটি স্বস্তির আভাস আমরা পেয়েছি এবং স্বস্তির নিঃশ্বাস এখানে যারা আছেন তারা কিছুটা ফেলেছেন। সেটা হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগে যখন বলেছেন যে 1 তারিখ থেকে অন্যান্য রুটের যে ফ্লাইটগুলো আছে সৌদি আরবের, সেই ফ্লাইটগুলো বাতিল হওয়া ফ্লাইটগুলো চালু হবে। তো সেদিক থেকে স্বস্তির নিঃশ্বাস ফেললেও তারা এখনও কিন্তু কিছু প্রশ্নের মুখোমুখি আছেন নিজেদের কাছেই। সেটি হচ্ছে গিয়ে এখানে যারা আকামার মেয়াদ শেষ হয়ে গেছে তারা আসলে কি এম্বাসিতে গিয়ে আকামার মেয়াদ বাড়াতে হবে, নাকি এখান থেকে মানে স্বয়ংক্রিয়ভাবেই বাড়িয়ে দেওয়া হবে, সে বিষয়টি নিয়ে তাদের একটি প্রশ্ন রয়েছে ভিসার মেয়াদ নিয়ে। এছাড়া আরও কিছু প্রশ্ন তাদের রয়েছে, সেটি হচ্ছে গিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সের ছাড়াও আরও যে সমস্ত এয়ারলাইন্সে যারা ফিরেছেন তাদের সেই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের প্রশ্ন আছে। আমি একটু আগে বিমানের এই অফিসটির ভেতরে গিয়েছিলাম। ভেতরের এক একটি কাজ শেষ করতে এক একজনের টিকিট সম্পন্ন করতে অন্তত 20 থেকে 25 মিনিট সময় লেগে যাচ্ছে, যার ফলে যারা এখানে অপেক্ষমান আছে তারা আজকে দিনের মধ্যে কতটুকু অফিস সময়ের মধ্যে কতটুকু শেষ করতে পারবেন সেটিও কিন্তু একটি দেখার বিষয়। তবে এখান থেকে যারা টিকিট পেয়েছেন তারা আসলে একটি সোনার হরিণ পেয়েছেন মনে হচ্ছে, কারণ তারা এই টিকিটটির জন্য কাঙ্ক্ষিত অপেক্ষায় ছিলেন এতদিন এবং তারা সেই টিকিটটি পেয়ে তারা খুব স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এবং তারা খুব নির্বিঘ্নে যাতে যেতে পারেন সেই বিষয়টি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করেছেন। এখান থেকে যে প্রক্রিয়াটি শেষ করবেন সেই প্রক্রিয়ার পরে এখান থেকে একটি স্লিপ দেওয়া হচ্ছে, যে স্লিপটি নিয়ে তারা কোভিড টেস্ট করতে যাবেন এবং আপনি জানেন যে কোভিড টেস্টেরও একটি নির্দেশনা দেওয়া আছে, সেটি হচ্ছে নমুনা দেওয়ার 48 ঘন্টার মধ্যে তাকে সৌদি আরবে যেতে হবে এবং সেখানে একটি কোয়ারেন্টাইন সময় পার করার পরে তিনি যোগ দিতে পারবেন। তো সেই সমস্ত প্রক্রিয়া যাতে যথাযথভাবে শেষ করা যায় এবং তারা যাতে নির্বিঘ্নে যেতে পারেন সেই প্রত্যাশা এখানকার অপেক্ষমান প্রবাসীদের। তো এখন পর্যন্ত এই মতিঝিলের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে থেকে আমার কাছে ছিল এটুকুই। আমাদের কারাওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন সাদাত রহমতুল্লাহ, চলে যাচ্ছে তার কাছে। রূপল, আমার এখানে দীর্ঘ 5 দিন পর সৌদি এয়ারলাইন্সের যে টিকিট বিক্রি সেই কার্যক্রম শুরু করেছে কিছুক্ষণ আগেই এবং এইমাত্র একজন টিকিট নিয়ে বের হয়ে এসেছেন। গত 5 দিন যারা টিকিট প্রত্যাশী ছিলেন তারা কিন্তু এই সৌদি এয়ারলাইন্সের যে কারওয়ান বাজার যে হোটেল সোনারগাঁর যে কার্যালয়টি রয়েছে সেখানে তারা অবস্থান করছিলেন। তারা বলছিলেন যে গত 5 দিন যে অবর্ণনীয় যে দুর্ভোগের মধ্যে তারা ছিলেন এই হোটেল সোনারগাঁতে, এখানে তারা অবস্থান করেছেন, এখানে খেয়েছেন, এখানে থেকেছেন, সব কিছু হয়েছে এই টিকিটের জন্য। কিছুক্ষণ আগে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং একজন টিকিট নিয়ে বের হয়েছেন। বাকি যারা রয়েছেন তারা আমার পেছনে লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য এবং পর্যায়ক্রমে আজকে তাদেরকে যে 500 লোকের যে প্রত্যাশী যারা টোকেন নিয়েছেন তাদেরকে যে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সেই টিকিটের কার্যক্রম সৌদি এয়ারলাইন্স শুরু করেছে। একই সাথে টিকিটের জন্য অপেক্ষমান রয়েছে সকাল থেকে। আপনি জানেন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে মানুষ এই সৌদি এয়ারলাইন্সের টিকিট নেওয়ার জন্য। এই টিকিটের জন্য তারা বাইরে অপেক্ষা করছেন। এখন এখানে প্রায় 150-র মতো টোকেনধারী রয়েছে। তারপর বাকি যে 500 দেওয়ার কথা ছিল তারা এখনও প্রধান যে গেট রয়েছে সেই গেটের বাইরে অপেক্ষা করছে। এই তাদের দেওয়া শেষ করেই কিন্তু বাইরের যারা অপেক্ষমান রয়েছে তাদেরকে দেওয়ার কার্যক্রম শুরু করবেন। এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি এর মধ্যে যারা এই সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে ফ্লাইট বাড়ানো সহ যারা রিটার্ন টিকিট নিয়ে একবার বাংলাদেশে এসেছেন সেই যারা এসেছেন তাদের যে ধরনের সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানের এই ছিল এখন পর্যন্ত রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রি কার্যক্রমের সবশেষ খবর। সকাল থেকেই টিকিটের জন্য ভিড় করছেন সৌদি প্রবাসীরা। সে খবর জানাতে কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছিলেন সাদাত রহমতুল্লাহ, তার আগে মতিঝিল থেকে জানাচ্ছিলেন সানবীর রূপল। ইটকাঠের নগরের বুকেই একখণ্ড অভয়ারণ্য, ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বানর।
এ বিষয়ে খবর থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। হদিস মিলছে না স্বাস্থ্যের ড্রাইভার মালেকের অঢেল সম্পদের। তথ্য গোপন করেও আয়কর রিটার্নে প্রায় 2 কোটি টাকার সম্পদের কোনো বৈধ উৎস দেখাতে পারেননি মালেক ও তার স্ত্রী নার্গিস বেগম। আয়করে দেখানো তথ্য বিশ্লেষণ করে দেখা যায় স্ত্রী ও আত্মীয় স্বজনের নামেই বেশি সম্পদ গড়েছেন মালেক। স্বাস্থ্য খাতে অর্থের নয়ছয়ের সুযোগ সৃষ্টিতে মন্ত্রণালয়কে দুষছেন খাত সংশ্লিষ্টরা। সিলিয়া সুলতানার রিপোর্ট। 2017-18 সালে মালেক ও তার স্ত্রীর সম্পদ পাওয়া যায় 2,30,99,000 টাকা, পারিবারিক ব্যয় 10,20,000 টাকা। অথচ তিনি ও তার স্ত্রী নার্গিস বেগমের আয় দেখান 45,50,000 টাকা। বাকি 1,85,00,000 টাকার কোনো বৈধ উৎসই তিনি দেখাতে পারেননি। এছাড়া তার অঢেল সম্পদের মালিকানায় রয়েছেন পরিবারের সদস্যরা। এর মধ্যে হাতিরপুল এলাকায় নির্মাণাধীন 10তলা ভবনের কাজ স্থগিত আছে আদালতের হস্তক্ষেপে। মেয়ের নামে রয়েছে 15 কাঠার উপর ডেইরি ফার্ম। এছাড়া আরেক স্ত্রীর সম্পদের বিবরণী দাখিল করেননি তিনি। সম্পদের বেশিরভাগই পৈতৃক সম্পত্তি বলে দাবি করেন মালেক। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ডাক্তারদের বদলি ও পদোন্নতি এবং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ বাণিজ্যে আদায় করা বিপুল পরিমাণ অর্থের কোনো হদিস পাওয়া যায় না। শুধু মালেক নয়, স্বাস্থ্যের দুর্নীতিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে মামলা হয়েছে, অনুসন্ধানে দেখা যায় প্রত্যেকেই আয়কর ফাঁকি দিয়েছেন। এতে করে এটা প্রতীয়মান হয় যে সরকারের হাজার কোটি টাকা ব্যয় করে যে স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত হয়, তাতে কিছু সাধারণ লোক হয়তোবা সেবা পেয়ে থাকেন, কিন্তু এটাকে আসলে সেবা প্রতিষ্ঠান না বলে সিন্ডিকেট যেভাবে এটাকে করায়ত্ত করে রাখে এবং কর্মকর্তা কর্মচারীরা যেভাবে দুর্নীতি করেন, তাতে করে এটাকে একটা ব্যবসা বলাই ভালো, স্বাস্থ্য ব্যবসা। স্বাস্থ্যের কর্মকর্তা কর্মচারীদের কোটিপতি বনে যাওয়া, মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণহীনতাকে দুষছেন সচিব সভাপতি। এর যে দায় এড়াবার সুযোগ তো কারণেই, যে যারা উচ্চতর পর্যায়ে বসে আছেন, যারা এগুলো তদারকি করছেন, অবশ্যই যে তাদেরকে এর দায় বহন করতে হবে এবং তাদেরকে সচেষ্ট হতে হবে যে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্নীতি করবার সুযোগ না পান। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। সাভারের আশুলিয়ায় জমজমাট মাছের বাজার, বৈরী আবহাওয়ায় সরবরাহ কম, দাবি ব্যবসায়ীদের, বেড়েছে দাম। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাট ও বগুড়ায় নদ নদীর পানি বেড়েছে। তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ওপর দিয়ে। নদী তীরের নিম্নাঞ্চল তলিয়ে রোপা আমন সহ বিভিন্ন সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে রংপুর ও পঞ্চগড়ে বৃষ্টির পানি নিয়ে জলজটে দুর্ভোগে মানুষ। টানা বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটের তিস্তার পানি বইছে বিপদসীমার উপরে। জোয়ারের পানিতে প্লাবিত হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল। বাড়িঘর ও ভিটেমাটি তলিয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বন্যাতে বাড়ি ঘর ডুবে গেছে, খাওয়া দাওয়ার খুব সমস্যা। এখন গরু বছর মানে সবাই উপবাস। বগুড়ায় বাঙালি ও যমুনার পানি ঢুকে পড়েছে নদী তীরবর্তী রোপা আমন ও সবজি খেতে। এতে ক্ষতির মুখে কৃষক। এ পর্যন্ত প্রায় 500 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পানি আর হাত খানি যদি বাড়ে তাহলে আমাকে ধান ধুনার খেতে হবে জমি না। 1 বিঘা জমি আমার পানির মধ্যে পড়ে গেছে। যদি 1 মাস এভাবে পানি জমি থাকে তাহলে তো আমাকে ধান ধুনার তো অবস্থা খারাপ হয়ে যাবে। গত কয়েকদিনের বৃষ্টিতে রংপুরের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নগরীর ঘনবসতি বাবুখা, উত্তর বাবুখা, কামারপাড়া সহ কয়েকটি এলাকা নোংরা পানিতে আবদ্ধ। ড্রেনেজ সিস্টেমগুলো সংস্কার না করায় এই দুর্ভোগ বলে অভিযোগ স্থানীয়দের। মেয়র তো পানি হলে মাঝে মধ্যে এদিক দিয়ে যায়, দেখি গাড়ি নিয়ে যাইতেছে। আমরা তো মনে করি দেখলো কাজ তাড়াতাড়ি হবে, কিন্তু কাজ তো হয় না। বৃষ্টি হলেই পানি উঠে যায়, ঠিক আছে, এইগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না। ড্রেন যে করছে না, ড্রেনের মধ্যে কোনো পানি যায় না। বৃহস্পতিবার দিনভর কখনো গুড়ি আবার কখনো মুষলধারায় বৃষ্টি হয় পঞ্চগড়ে। এছাড়া গত কয়েকদিনের ভারী বর্ষণে জেলার বিভিন্ন নদ নদীর পানি বেড়েছে। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। 3 দফা বন্যার তাণ্ডব থামতে না থামতে নদী ভাঙনের কবলে পড়েছে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে সহস্রাধিক শিক্ষার্থীর লেখাপড়া অনিশ্চিত হয়ে পড়েছে। মমিনুল ইসলাম মঞ্জুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে রিপোর্ট।
তৃতীয় দফা বন্যার পানি কমার সাথে সাথে ধরলার ভাঙনের কবলে পড়েছে ফুলবাড়ী উপজেলার মেখলিরচর খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এর অর্ধেক অংশ ভেঙে এখন নদীতে। পাশাপাশি তিস্তার ভাঙনের কবলে পড়েছে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় ভবন নিলামে বিক্রির চেষ্টা করা হলেও ক্রেতা পাওয়া যায়নি। আর ধরলার ভাঙনের কবলে পড়েছে সদর উপজেলার চরকৃষ্ণপুর, সারডোপ ও নন্দদুলালের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। চরকৃষ্ণপুরের বিদ্যালয় ভবন ৩৩,০৪০ টাকায় নিলামে বিক্রি করা হয়েছে। আর নন্দদুলালের ভিটা বিদ্যালয়ের চর প্যাটার্ন টিন শেড ঘর অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে লেখাপড়া নিয়ে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। আমাদের এই পাশেও নদী, ওই পাশেও নদী, মাঝখানে আমাদের একটা স্কুল, এই স্কুলটা ভাঙলে আর আমাদের লেখাপড়া হবে না। স্কুল ভাঙে যায় তো আমাদের সাফ লেখাপড়া করার মতন বুদ্ধি থাকবে না। 8-10 দিন আগে ভাঙনি ধরছিল, অনেকে দেখি গেছে, কোনো কাজই হলো না। ভাঙন ঠেকানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানালেন জনপ্রতিনিধি। উপর কর্মকর্তাকে বলছি বা পানি উন্নয়নকে বলছি, স্কুলটা রক্ষা করার দরকার। সরকারিভাবে ডাকের ব্যবস্থা করা হয়েছিল, ডাকের ব্যবস্থার দিন আমরা কোনো ডাক উপদেশকে পাইনি। এদিকে শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখার জন্য টিন শেড ঘর নির্মাণের প্রক্রিয়া চলছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তা। আমরা বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকায় সকল শিশুর পড়ালেখা কন্টিনিউশনের স্বার্থে অস্থায়ীভাবে গৃহ নির্মাণ করে আমরা শ্রেণী পাঠদান কার্যক্রম যাতে সচল থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি। জেলায় ১,২৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে চলতি মৌসুমে 10টি নদীগর্ভে বিলীন এবং 5টি ভাঙনের কবলে পড়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে প্রায় 1 মাস ধরে রাতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে 12 দিন সকাল থেকেই বন্ধ থাকে ফেরি, বাকি 15 দিন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ড্রেজিং করেও নাব্য ফেরানো যাচ্ছে না। পদ্মার ভাঙনে নতুন 3 নম্বর ঘাট এখন ঝুঁকিতে রয়েছে। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। 17টি ফেরির মধ্যে ছোট আকারের 6 ফেরিতে চলছে শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে যান পারাপার। এতে পণ্যবাহী ট্রাক আটকে আছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় আছে যাত্রীবাহী বাসসহ নানা ধরনের যানবাহন। লঞ্চ ও স্পিড বোটে গাদাগাদি করে ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছে। রাতে ফেরি বন্ধ ও বড় ফেরি চলাচল না করায় ঘাটে ভোগান্তি চরমে পৌঁছেছে। বাচ্চা নিয়ে অনেক কষ্ট হচ্ছে আর অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে। আমরা সাধারণ শ্রমিকরা এই ভোগান্তিতে আমাদের ফেলাচ্ছে, হ্যাঁ, আর ভালো ভালো ভিআইপিকে নিয়ে পার করে দিচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসছি, কিছুক্ষণ পর পর বৃষ্টি হইতে আছে, এখন খুবই কষ্ট হইতে আছে। ইমার্জেন্সি পেশেন্টের জন্য আলাদা লাইন থাকবে, লাশের জন্য আলাদা লাইন থাকবে। হ্যাঁ, ওরকম ভাবে যদি সিস্টেমাইজ করে সবকিছু কত ইজি হয়ে যায়। পদ্মার ভাঙনে ঝুঁকির মুখে নতুন 3 নম্বর ফেরিঘাট রক্ষায় ফেলা হচ্ছে বালুর বস্তা। প্রাথমিকভাবে আমরা আমাদের পক্ষ থেকে ভাঙন ঠেকানোর জন্য প্রথম দফায় 20,000 জিও ব্যাগ এবং দ্বিতীয় দফায় আমরা 10,000 জিও ব্যাগ ডাম্পিং করছি। নাব্য সংকটের নিরসনে বিআইডব্লিউটি এর 13টি ড্রেজার পলি অপসারণে কাজ করছে। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। সাভারে আশুলিয়ার বাইপাইলে মাছের পাইকারি বাজার কাকডাকা ভোর থেকেই জমে ওঠে। খুচরা ও পাইকারদের দাবি সরবরাহ ভালো হলেও সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। তবে বৈরী আবহাওয়ার কারণে সরবরাহ আগের চেয়ে কম বলে দাবি ব্যবসায়ীদের। সাভার থেকে মোজাফফর হোসেন জয়ের তথ্য ও মনির হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। সাভারের বাইপাইলে আশুলিয়া থানা ব্যবসায়ী মৎস্য মার্কেটে সকাল থেকেই দূর দূরান্ত থেকে দেশি বিদেশি ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ এনে পসরা সাজিয়ে বসেন পাইকাররা। স্থানীয়দের পাশাপাশি চাঁদপুর, আরিচা, ভৈরব, বরিশাল, নাটোর, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও ময়মনসিংহের পাইকাররা এখানে মাছ নিয়ে আসেন। স্থানীয় বিভিন্ন বাজারের চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীর আব্দুল্লাহপুর, মিরপুর, উত্তরা সহ বিভিন্ন স্থানে। মাছের দাম নিয়ে পাইকার ও খুচরা ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। গতকাল রাত্রে বৃষ্টি হওয়ার কারণে আজকে মাছের দাম বেশি, বৃষ্টির জন্য সব মাছ ধরা পড়ে নাই। আজকে মাছের সংখ্যা অনেক ভালো এবং দামও ভালো,
পাইকারও ভালো আজকে। পাইকারদের দাবি সরবরাহ ও ক্রেতা সমাগম ভালো হলেও সব ধরনের মাছের দাম কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। ইলিশ মাছ কিনতে গেলে আপনার দাম চাও অনেক, যে দামে কিনা লাগে ওই দামে বেচা যায় না। যে মাছ আগে 400 টাকা 450 টাকা পাল্লা কিনতাম, ওই মাছ আজকে 800 750 টাকা পাল্লা। বৈরী আবহাওয়ার কারণে বাজারে সরবরাহ আগের চেয়ে কম বলে জানালেন মাছ ব্যবসায়ী নেতা। সাগরে টলা যাইতে পারতেছে না এবং নদীতেও মাছ কম, এই কারণে এখন মাছের বাজারে সরবরাহ কম কারণে বাজারে মাছের দাম একটু বৃদ্ধি। প্রায় 10 বছর আগে চালু হওয়া মাছ বাজারটি 3টি মহাসড়কের সংযোগস্থলে হওয়ায় এই বাজারে বিক্রি কিনি অনেক বেশি। প্রায় প্রতিদিন 1 কোটি টাকার লেনদেন হয় এখানে। সাদিয়া আফরিন, সময় সংবাদ। করোনার সময়ে 1000-এর বেশি লাশ দাফন করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের গাউছিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা একদল স্বেচ্ছাসেবক। লাশ দাফন ছাড়াও হাজার হাজার পরিবারকে খাদ্য সহায়তার পাশাপাশি মুমূর্ষু রোগীদের অক্সিজেন সরবরাহ ও অ্যাম্বুলেন্স দিয়ে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করে যাচ্ছেন তারা। চট্টগ্রাম থেকে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চীনসহ অন্যান্য দেশের পরিস্থিতি দেখে দেশে করোনা সংক্রমণ শুরুর আগেই স্বেচ্ছাশ্রমের প্রস্তুতি নিয়ে রাখে গাউছিয়া কমিটির তত্ত্বাবধানে থাকা স্বেচ্ছাসেবকরা। প্রথম দিকে মাত্র হাতে গোনা কয়েকটি টিম কাজ করলো ফেসবুকের মাধ্যমে সম্পৃক্ত হয়ে এখন দেশ জুড়ে তাদের 3500-এর বেশি সদস্য। ইতিমধ্যে চট্টগ্রামের 834 জন সহ সারা দেশে অন্তত 1100 মরদেহ দাফন করেছে তারা। নিহতের স্বজন কিংবা জানাজা পড়ার লোক না থাকায় সংগঠনের শীর্ষ কর্মকর্তাদের জানাজা পড়াতে হয়েছে। করোনা রোগী হলে তাকে মানুষ ছেড়ে চলে যাচ্ছে, এই একটা অসহায় অবস্থা দেখে মানবিক আমরা চিন্তা করলাম যে না, কারো ঝুঁকি থাকতে পারে কিন্তু মানুষের জন্য মানুষ কাজ করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আমরা কিছু তরুণদেরকে আমি রাজি করাইছি মূলত ফেসবুকের মাধ্যমে। তারা এগ্রি হয়ে গেছে, আপনি উদ্যোগ নেন, আমরা আছি আপনার সাথে। শুধু যে মুসলমানদের মরদেহ দাফন করেছে তা কিন্তু নয়। করোনা এবং করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা 13 জন হিন্দু এবং 2 জন বৌদ্ধ ধর্মাবলম্বী সৎকার করেছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে দিনে কমপক্ষে 4টি লাশ দাফন করা হয়। মানবতার টানেই তরুণ স্বেচ্ছাসেবকরা ছুটে চলেছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমার টিমের মধ্যে যারা আছে 7 জনই খুবই তরুণ এবং ওদের উৎসাহ দেখে আমার থেকে আর কাজের স্পিডটা বেড়ে গেল। মানুষের পাশে থাকার যদি ইচ্ছা থাকে ওটা আপনার কাছে ভয়টা হারিয়ে যাবে আপনার কাছ থেকে। লাশ দাফনের পাশাপাশি করোনাকালীন সময়ে 1 লাখ পরিবারকে খাদ্য সহায়তা, প্রত্যন্ত অঞ্চলে মুমূর্ষু রোগীদের অক্সিজেন পৌঁছে দেওয়া কিংবা রোগীদের হাসপাতালে নিয়ে আসার কাজও করছেন তারা। স্বেচ্ছাশ্রম দেওয়া ছাড়াও এসব কাজের পুরো ব্যয় বহন করছেন সংগঠনটির সদস্যরা। মানুষকে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি, তারপর আপনার আমাদের অক্সিজেন সেবা আছে প্রায় 3500-4000 মানুষকে আমরা অক্সিজেন সেবা দিয়েছি। নিয়মিত প্রতিদিন আমরা 15 থেকে 20 জনকে অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা সংক্রমণের সেকেন্ড ওয়েভ মোকাবেলায় যাবতীয় প্রস্তুতিও নিয়ে রেখেছে গাউছিয়া কমিটির এই স্বেচ্ছাসেবকরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা মহামারীতে দেশের অর্ধেকের বেশি মানুষের উপার্জন কমেছে প্রায় 74 ভাগ। এ অবস্থা আরও করুণ খেটে খাওয়া মানুষদের জন্য। দিনমজুরের কিছু কাজ শুরু হলেও পারিশ্রমিক কমেছে অনেক। সাতিলের শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। 17 বছর ধরে মোহাম্মদ ইসমাইল কাজ করেন মেগা সিটি ঢাকায়। জামালপুরের নরিন্দিতে 3 সন্তানের সংসার চলে এই আয়ে। এত বছরে কাজের এমন অভাবে পড়তে হয়নি ইসমাইলকে। কাজ কাম কম, মনে করেন আপনি কাজ করাবেন না করাবেন না, আমার তো অভাব করতে বাধ্য। এদিকে মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার মধ্যেই আমুলিয়া মডেল টাউনে 28,000 টাকা চুক্তিতে 1 সপ্তাহের মধ্যে মাটি ভরাটের কাজ নিয়েছেন অনেকটা বাধ্য হয়ে। কারণ এই কাজে আগে পেতেন 35,000 টাকা। খাটাতে হচ্ছে 17 জন শ্রমিককে। এখন জনপ্রতি তাদের হাতে দিতে পারছেন 500 টাকা করে। অথচ এই কাজেই করোনার আগে পারিশ্রমিক ছিল দিনে 800 টাকা। করোনার আগে খুব মাটির কাজ কাম আছিল, এই করোনা নেই কিছুদিন আমরা কাজ করতে পারি নাই। বুঝছেন, এনকা মনে করেন দেশের মধ্যে কাজই কম। এই যে কাজ নিছি, যে কাজের দাম হচ্ছে 35,000 টাকা, নিচে 28,000 টাকা দিয়ে। আগে আজমিস্ত্রির কাজ আসছিল, বিভিন্ন সাইডে খামার খুমার আসছিল, এগুলোর কাজ করাইতো। এখন পাবলিকের কাছে কাজ নাই। এই যে বালুর কাজ নিছি, মাসের মধ্যে দেওয়া যাইতেছে 8-9 হাজার টাকা পাই। খাওয়ার পরে 1,000 টাকা বাড়িতে দিতে পারি না।
এদের মতন শহর কি গ্রাম, দৈনিক আয় কমেছে প্রান্তিক মানুষের। 2019 সালে যেখানে সরকারি হিসেবে দারিদ্র্যের হার ছিল 20.5%, এই সময়ে তা বেড়ে 41% হবার আশঙ্কা গবেষণা প্রতিষ্ঠানগুলোর। আরেক গবেষণা প্রতিবেদনে উঠে আসে, করোনা মহামারীতে দিনে আনে দিনে খায় এমন প্রায় 70% মানুষের আয় বন্ধ হয়েছে। 30% কম মজুরির অফার করা হচ্ছে। খাদ্য সহায়ক কর্মসূচি এবং তাদেরকে স্পেশাল কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রচেষ্টা থাকা উচিত। বসতবাড়ি থেকে শুরু করে সরকারি বেসরকারি নানা নির্মাণ কাজের যে সাইটগুলো রয়েছে দেশ জুড়ে, সেখানে এখন এরকম নিরিবিলি অবস্থা। অধিকাংশ জায়গায় করোনার কারণে অথবা আর্থিক সক্ষমতা না থাকার কারণে নির্মাণ সাইটগুলো এভাবে পড়ে রয়েছে। এ কারণেই যারা দিনমজুর তারা কিন্তু তাদের কাজ পাচ্ছেন না। এছাড়া যে অল্প কিছু কাজ রয়েছে সেখানে তাদের কাজ করতে হচ্ছে কম পারিশ্রমিকে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর, বোমা মেরে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকির পর আতঙ্ক বিরাজ করছে প্যারিসে। নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বাঙালি কমিউনিটিতেও কাজ করছে উদ্বেগ। অনেকেই বলছেন, বারবার সন্ত্রাসী হামলার শিকার হওয়া ফ্রান্স আবারও যেন বড় কোনো সংকটে না পড়ে, সেজন্য সচেতন হতে হবে এখনই। প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার হুমকি প্রদান করা হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালে অজ্ঞাতনামা একটি টেলিফোন থেকে পুলিশের কাছে এই খবর আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ সময় টেলিফোনকারী আল্লাহু আকবার বলে চিৎকার করছিলেন। টেলিফোনে হুমকি প্রদানের পরপরই পুরো আইফেল টাওয়ার ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘণ্টা দুয়েকের জন্য আইফেল টাওয়ার সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। কে বা কারা টেলিফোন করেছেন এটি তদন্ত করা হচ্ছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে। টেলিফোনে বোমা মেরে আইফেল টাওয়ার উড়িয়ে দেওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে কিছুটা ভয় আর শঙ্কা কাজ করছে। করোনার মধ্যে এরকম একটা আবার হুমকি, এরকম বাঙালি কমিউনিটিতে একটা আতঙ্কের ব্যাপার। তো আশা করি এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। আইফেল টাওয়ারটা যখন খুলে দেওয়া হলো, পর্যটনরা আসা শুরু হলো, ঠিক এই সময় টেলিফোন। তো এতে করে বোঝা যাচ্ছে যে এমনিতেই পর্যটন শূন্য ফ্রান্স, এই মুহূর্তে এই ঘটনার কারণে পর্যটন আরও কমে যাবে আমার কাছে মনে হচ্ছে। গেল কয়েক বছরে ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে, আর তাই আইফেল টাওয়ারের এই উড়ো টেলিফোন সাধারণ মানুষকে ফেলে দিয়েছে কিছুটা ভয় আর শঙ্কার মধ্যে। যদিও পুলিশ বলছে খুব দ্রুত তারা তদন্তের মাধ্যমে কে বা কারা টেলিফোন করেছেন সেটি তারা বের করতে সক্ষম হবে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। রাজধানীর বুকে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার বানর। দ্বিধা নেই, নেই কোনো জড়তা। বছরের পর বছর তারা বংশবিস্তার করছে, থাকছে ইচ্ছে মতো। বানরের সেই অভয়াশ্রমের খবর জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান। একজন বসে আছেন মায়ের কোলে, অন্যজন হয়তো তা দেখেই ঈর্ষাকাতর। অবশ্য তিনি মা না বাবা সেটি জানা যায়নি। না, কোনো চিড়িয়াখানা নয় কোনো বন বাজারও। এটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর চারপাশের এলাকা। শত শত বানর ঘুরছে ফিরছে ইচ্ছে মতো। চলনে বলনে নেই জড়তা কিংবা ভয়। বঙ্গবন্ধু ঘাঁটির চারপাশের গাছগাছালি এদের আবাস। জানা গেছে এদের খাবার দিতে প্রায় সেনাবাহিনীর অনেক কর্তাই ছুটে আসেন। পুরো পরিবার নিয়ে তারা যে ভালো আছে তা এই ছবি দেখেই বোঝা যায়। হঠাৎ বেশি মানুষের আনাগোনায় তাদের একটু বিরক্তি মনে হলো। তবে সেটাও ক্ষণিকের।
আবারও নিজেরা খুনসুটিতে মাতলো যে যার মতো। প্রাণীবিদরা বলছেন এই পৃথিবী শুধু মানুষের নয়। অত্যন্ত পেইনফুল ওদের জন্য যে আমরা ওদেরকে মনে করছি যে ওরা বিরক্তিকর প্রাণী, ওরা ক্ষতিকর প্রাণী। আসলে কিন্তু ক্ষতিকর প্রাণী না, ক্ষতিকর ওরাও আবার একইভাবে মনে করতে পারে যে আমরা ওদের জন্য ক্ষতিকর। সুতরাং আমাদের অনেক কিছু করণীয় আছে ওদের জন্য। মানুষ বেঁচে থাকতে গেলে পরিবেশ প্রয়োজন এবং পরিবেশ বেঁচে থাকতে গেলে প্রাণীর প্রয়োজন। সুতরাং প্রাণী, পরিবেশ এবং মানুষ সহ অবস্থান প্রয়োজন। প্রাণীকুল বাঁচলে বাঁচবে মানুষ, বাঁচবে ধরিত্রী। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদিগামী সব বাতিল ফ্লাইট চালু 1 অক্টোবর। ভিসা নিয়েও সুখবর, টিকিট যেন সোনার হরিণ, কাটছে না ভোগান্তি। হদিস মিলছে না স্বাস্থ্যের ড্রাইভার মালিকের সম্পদের। আয়কর রিটার্নেই 2 কোটি টাকার সম্পদের উৎস অজানা। পরিবার, আত্মীয় স্বজনের নামেও আছে অঢেল। এবং ভাঙনের কবলে কুড়িগ্রামের 5টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, অনিশ্চিত হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ। উত্তরে নদ নদীতে ফের বাড়ছে পানি। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।